আছি আমি নাসরিন পানু। প্রতিবারের মতো আমরা এবারের পর্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং জিপাইগো ইন্টারন্যাশনালের বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর ডক্টর সিতারা রহমান। আপাকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপা, তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অঙ্গগুলো আছে সেগুলো হয়তো বা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু ক্যান্সার গুলা নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু আজকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ এবং এত ইন্টারনাল যে আমরা মনে হয় এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা সবাই খুব উপকৃত হব এবং সচেতন হব। আপা, এই এন্ডোমেট্রিয়াল এই বিষয়ের নামটা একটু বেশি মনে হয় সবার কাছে অজানা। এটা বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কি এবং কেন হয়। আচ্ছা, থ্যাংক ইউ আপা আপনাকে প্রশ্নের জন্য। এটাকে জরায়ুর ক্যান্সারও বলে। হ্যাঁ, মানে ইউটেরাইন ক্যান্সার যেটা, এটাকে জরায়ুর ক্যান্সারও বলে। এটা মানে এই ক্যান্সারটা জরায়ুর ভিতরে মানে পর্দা আছে, তিনটা লেয়ার থাকে। ইন্টারনাল লেয়ার যেটা, ওটাকে এন্ডোমেট্রিয়াম বলে। সেখানে যখন ক্যান্সারটা শুরু হয় তখন এটাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলে। আবার জরায়ুর আরেকটা পার্ট হলো সার্ভিক্স, ওটাতে যখন ক্যান্সার হয় তখন এটাকে সার্ভাইকাল ক্যান্সার বলে। তো এটা যেহেতু ইউটেরাসের একদম ভিতরের যে লেয়ার, এটা তিনটা লেয়ার আছে। একটা হলো বাইরের পেরিমেট্রিয়াম, যেটা নাকি একটা পর্দা, মায়োমেট্রিয়াম যেটাতে নাকি শুধু মাসল, তারপরে ভিতরেটা হলো এন্ডোমেট্রিয়াম, যেটাতে নাকি আমাদের ওই যে মেয়েদের যে মাসিক হয় সেখান থেকে শেডিংটা হয়। সেই এন্ডোমেট্রিয়ামে যখন ক্যান্সার হয় সেটাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলে। এটাও ওয়ান টাইপ অফ ইউটেরাইন ক্যান্সার। এবং এইটা যে হয়, এটা সাধারণত দেখা গেছে যে ৪৫ বছরের বেশি যারা মহিলা, ওনাদেরই এটা বেশি হয়ে থাকে, মেনোপজাল ওমেনদের হয়ে থাকে। বাট ৪৫ বছরের নিচের মহিলারাও যে এটা থেকে বাদ যায় তা না। এবং যারা নাকি ৪৫ বছর বয়সের কম, এবং যারা নাকি একটু স্থূল, মানে ওবেসিটি আছে, যাদের ডায়াবেটিস থাকে, পলিসিস্টিক ওভারি একটা নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, এইগুলি যদি থাকে তাহলে 45 ইয়ার্স এর নিচের মহিলারা যারা, তাদেরও ইউটেরাইন ক্যান্সার হতে পারে। হ্যাঁ, তো এই হলো মানে মোটামুটি এটা। এবং বাংলাদেশে আমাদের যে আমাদের যে ইনসিডেন্সটা বাংলাদেশে অলরেডি 13 লাখ থেকে 15 লাখ এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রোগী আছে, এবং প্রতি বছর 2 লাখ করে নতুন হচ্ছে। তার মানে এটার মানে আক্রান্তের হারটা খুব র্যাপিডলি বেড়ে যায়, এবং এটা যখন আক্রান্ত হয় খুব র্যাপিডলিও স্প্রেড করে। কাজে দুইটা, একটা হলো যে খুব বেশি হচ্ছে কারণ এখন আমাদের সোসাইটিতে কিন্তু আপনার ওবেসিটি বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, যে কারণে নাকি এটার ইনসিডেন্সটা বাড়ছে। এবং এটা যখন আক্রান্ত হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা আবার স্প্রেডও করে। আচ্ছা, তাহলে আপা এটা কেন হয় আপা, এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা কেন হয়? কেন? আচ্ছা, কেন আপা, এই ক্যান্সারের একদম এক্সাক্ট উত্তর কেন কিন্তু আমরা বলতে পারবো না। বাট এটা মানে অনেকগুলো আছে। যেমন মোটা হইলে পরে মানে সেলগুলো বেশি পরিমাণে প্রলিফারেট হয় বা বাড়ে, অ্যাবনর্মাল, মানে যেমন একটা চিকন একটা মহিলা যদি হয়, তার শরীরের কোষ, পার্টিকুলারলি জরায়ুর কোষ, এটা যেমন কম থাকে, একটা স্থূলকার মহিলা যদি হয় তার বেশি থাকে। ওই ক্ষেত্রে এটা বেশি হতে পারে। যাদের ডায়াবেটিস থাকে তাদের কি হয়, ইনসুলিনটা বেশি থাকে। ইনসুলিনটা বেশি থাকার কারণে এটার সাথে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়। এই হরমোনাল ইমব্যালেন্স যখন হয় তখন এই ক্যান্সারটা হয়। থ্যাংক ইউ আপা। জি, তো এর লক্ষণগুলো কি কি হতে পারে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের লক্ষণগুলো কি কি হয়? প্রথম লক্ষণ যেটা হয় সেটা হলো যে যোনিপথে রক্তপাত হয়, একদম ফোঁটার থেকে শুরু করে রক্তপাত এটা হইতে পারে। তারপরে আপনার যেমন এটাতে সাদা স্রাব যেতে পারে। আবার হলো যে হঠাৎ করে দেখা যাবে যে ওজনটা খুব কমে যাচ্ছে, তারপরে তার তলপেট ব্যথা করবে, তারপরে কমপ্লেন করবে যে আমার প্রস্রাব করতে সমস্যা হয়। এখন এই যে স্রাবটা সবসময় হোয়াইটিশ ডিসচার্জ থাকে। আবার ব্লিডিংটা হলো সবচেয়ে কমন একটা সিমটম। কিন্তু স্রাবটা যদি কোনো ব্লিডিং যদি না থাকে, স্রাব যদি বেশি থাকে, সেখান থেকেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হইতে পারে।
মানে এটা একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা লক্ষণ। তবে মোটামুটি এইগুলি লক্ষণ: ব্লিডিং, সাদা স্রাব, ওজন কমে যাওয়া, পেট ব্যথা এবং প্রস্রাব করতে গেলে তার সমস্যা হওয়া, এগুলি মেইন সিমটম থাকে এই ওষুধটা। এই ওষুধটা, থ্যাংক ইউ আপা। তাহলে এই লক্ষণগুলোতে মানে এটার ক্ষতিকর দিকগুলো কি হতে পারে? এখানে ক্ষতিকর দিক যেমন, এটা যদি আপনি যদি ঠিক মতো চিকিৎসা না করেন, আপনি যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, আমি বুঝলাম আমাদের দেশে মায়েরা কি করে, যখন একটু ব্লিডিং থাকে ওরা ডাক্তারের কাছে যায় বা একটু হরমোন খায়, পিল খায়, খেয়ে দেখা যায় যে ব্লিডিংটাকে বন্ধ করে রাখতেছে। যখন ব্লিডিংটা বন্ধ হয় ওরা মনে করে যে ওরা ভালো হয়ে গেছে, আসলে কিন্তু ভালো হয় নাই। এটা কি হচ্ছে, তখন যেহেতু এটা র্যাপিডলি গ্রোয়িং ক্যান্সার, এটা তাড়াতাড়ি করে আবার স্প্রেড করে ফেলে। হয়তো রুগী তখন বুঝেই না যে এই মানে আগে যে ক্যান্সার হয়েছিল সেটা তো তার সচেতনতার অভাব, তার সে তো জানতো না ব্লিডিং হইলে পরে একটা মেনোপজাল বা মাসিক বন্ধ হয়ে গেছে সেই মহিলার যখন ব্লিডিং হবে, অথবা 45 ইয়ার্স এর নিচের মহিলাদের যখন এই ধরনের কোনো সমস্যা হবে, তখন অবশ্যই গাইনি বিশেষজ্ঞের সাথে তার দেখা করতে হবে। এখন আমাদের দেশের মায়েরা কি করে, চিকিৎসা করতে গেলে ইনভেস্টিগেশন লাগবে, ডাক্তারের কাছে যাওয়া, ফ্যামিলিয়াল ক্রাইসিস, ফ্যামিলিতে লোক নাই, যে কারণে ওরা যাচ্ছে না, হয়তো পিল খেয়ে ব্লিডিংটা বন্ধ করে রাখলো, কিন্তু আলটিমেটলি কিন্তু সে আরো খারাপের দিকে যায়। জি আপা, এই প্রসঙ্গে জি আপা, থ্যাংক ইউ আপা। কিন্তু এই প্রসঙ্গে একটু বলি, যেটা সাধারণত একজন কিশোরী থেকে শুরু করে যখন তার প্রথম মাসিকটা হয়, তখন কিন্তু পেটের চরম ব্যথা আস্তে আস্তে যখন হয়, তখন কিন্তু এটা প্যারেন্টসরা স্বাভাবিকভাবে বলে যে এটা একটা হয়, অনেকের ব্যথা হয়, অনেকের ব্যথা হয় না। কিন্তু প্রচন্ড ব্যথা হলেও মনে করে কি যে এটা হচ্ছে মাসিকেরই ব্যথা, কিন্তু সেই সময় কিন্তু ট্রিটমেন্টের জন্য সেই পদক্ষেপটা নেয় না। এটা আমি নিজেও ভুক্তভোগী। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আপা, আমার কথা, আমি কথাটা শুনতে, আপার কথা শুনতে পাচ্ছি না। সিফাত আসছো নাকি? আমাদের একটু মনে হয় নেটওয়ার্কের গোলযোগ হচ্ছে। আপার কথা আমি শুনতে পাচ্ছি না। আপা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, তাহলে এই যে ক্যান্সার, এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিটা আপা কি হতে পারে, কি হয় সাধারণত? আহ এই চিকিৎসা, এই এন্ডোমেট্রিয়াম মেট্রিয়াল ক্যান্সারের আবার চিকিৎসার খরচটা কেমন হতে পারে? আমরা সাধারণত দেখা যায় যে এই তলপেটে পেইন বা মাসিকের সময় রক্তক্ষরণ, এই বিষয়গুলোতে সাধারণত মানে সেই ছোট বলি আর বড় বলি কেউই আসলে আমরা সজাগ দৃষ্টি দেই না। তো এই জন্য আপা সচেতন হতে হলে, এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতার বিষয়ে আপা একটু বলেন।
আপা আপনার মাইকটা বন্ধ, একটু অন করেন প্লিজ। মাইকটা অন হয়নি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হয়েছে। একটা হলো যে এটার জন্য আপনার প্রথম কথা হলো যে যেহেতু মোটা মেয়েদের এটা বেশি হচ্ছে, মোটা মহিলাদের এটা বেশি হচ্ছে, মোটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা। ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা। তারপরে হলো যে স্ট্রেস, এটাকে স্ট্রেস করলে পরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স বেশি থাকে। স্ট্রেস করা যাবে না। উপরওয়ালার উপর রহমতের উপর ভিত্তি করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। হেলদি ফুড খেতে হবে, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, ডেইলি 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হাঁটা। ফর প্রিভেনশন অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয় যে অনেক অনেক বেশি হাঁটা। যারা বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করে ওদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স কম। হ্যাঁ, তারপরে যদি শরীরে কোনো রকম ইনফেকশন থাকে সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করা। তারপরে স্মোকিং যদি ওইটা আমাদের বলা হয় যে বিদেশে, আমাদের দেশে মুসলিম কমিউনিটিতে বা সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটিতে কম হয়, যেহেতু ওরা টোবাকো খায় না, স্মোকিং করে না, অ্যালকোহল খায় না, কাজেই যারা যদি স্মোক না করে, যদি তারা অ্যালকোহল না খায়, তাহলে এটা কম হবে। এবং ওয়েটটাকে হেলদি ওয়েট রাখা, মিনিমাম লেভেলে রাখা। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে যেমন ফল, পিনাট, স্পিনাচ, অ্যাভোকাডো, ব্রোকলি, টমেটো, গ্রেপস, এগুলি খাওয়া ভালো। এগুলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হইতে দেয় না। এগুলিকে বেশি করে চর্চা করা। আমাদের দেশে যেমন এই যে ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট। আমাদের যেটা আমরা খাই যে আমড়াটা, এটা কিন্তু খুবই ফুল অফ ভিটামিন সি। যেমন আয়রন থাকে এটাতে, এমন এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার প্রিভেন্ট করে। কমলা আমাদের অ্যাভেলেবল। তারপরে আপনার বড়ই অ্যাভেলেবল। তারপরে নাট গুলো যা আছে, পিনাট, স্পিনাচ, এইগুলো বলে যে এগুলো যারা খেতে হবে তাহলে প্রিভেনশনটা ভালো হবে। তাছাড়াও দুধ, দই, হাই ক্যালোরি ফুড, ডিম, এগুলো খেতে বলে যে এগুলো যদি হয় তাহলে শরীরের মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং ক্যান্সার সেলগুলো গ্রো করতে পারবে না। জি, থ্যাংক ইউ আপা। আপা আমি হচ্ছে যে আরেকটু জানতে চাচ্ছি, আপনার মাইক্রোফোনটা বন্ধ থাকা এই চিকিৎসা পদ্ধতিটা শুনতে পারিনি সঠিকভাবে, একটু যদি আবার বলেন প্লিজ। থ্যাংক ইউ আপা। চিকিৎসা পদ্ধতি হলো, ফার্স্ট ট্রিটমেন্টই হলো এটার অপারেশন। ডিপেন্ড করবে যে আমি কোন স্টেজে ডাক্তারের কাছে গিয়েছি। এটার 4টা স্টেজ, স্টেজ 1, 2, 3, 4। যত কম স্টেজ থাকবে তত ভালো হওয়ার চান্স বেশি। স্টেজ যত বাড়বে ভালো হওয়ার চান্স তত কমে, সার্ভাইভাল কমে। তো আর্লি স্টেজে যদি হয়, ইউটেরাস ফেলে দিলেই চিকিৎসা ভালো হয়ে যায়, রোগী ভালো হয়ে যাবে। যদি লেটার স্টেজে আসে তখন তারা গাইনোকোলজিস্ট আমরা ক্লাসিফাই করে যদি দেখা যায় যে লেটার স্টেজে আসছে, তাহলে তখন তাদের জন্য আবার কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, বিভিন্ন ধরনের থেরাপি আছে। ওই জিনিসগুলো তখন ডিপেন্ডিং আপন দ্য ক্লাসিফিকেশন এটাকে তখন চিকিৎসা করা হয়। বাট ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ অপারেশন। আপা আমাদের দেশে কি এই চিকিৎসাটা সম্পূর্ণরূপে মানে চিকিৎসাটা করার সম্পূর্ণরূপে ব্যবস্থা আছে? অবশ্যই আছে, আছে, খুব ভালো মতোই আছে। জি আপা, থ্যাংক ইউ আপা। তাহলে এই যে অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত ছোটবেলা থেকে বড় হয়েছি, পেটে ব্যথা হলেই একটা প্যারাসিটামল খেয়ে নাও, এটা হবেই বছরের পর বছর। তাহলে মনে হয় এখন এটার দিকেও একটু সচেতন হওয়া উচিত যে পেটে ব্যথা বেশি হলে তাকে ডাক্তার দেখানো উচিত এবং ট্রিটমেন্ট আছে। কিন্তু আগে একটা সময় ধারণা ছিল যে এটার ট্রিটমেন্ট নাই, মেয়েদের পিরিয়ডে ব্যথা হবেই, এরকম একটা।
কিন্তু এখন মনে হয় যে এটার চিকিৎসা আছে এবং নেওয়া উচিত। তো আপা সুন্দর করে সচেতনতার কথা বলেছেন। আমাদের মনে হয় যে সচেতন হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আপা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই এন্ডোমেট্রিয়াসিস যাদের থাকে, এই পেইনটা থাকে, তাদের কি বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আবার সাধারণত ইয়াং এজে খুব কম হয়, যেটা আমি বললাম 45 ইয়ার্স এর নিচে। ওবেসিটি না থাকলে বা জি জি। মানে যদি ওবেসিটি না থাকে, তারপর ডায়াবেটিস যদি না থাকে, তাহলে চান্স খুব বেশি না। কিন্তু যাদের নাকি ওবেসিটি থাকে, ডায়াবেটিস থাকে, তাদের এই চান্সটা বেশি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়। আচ্ছা আচ্ছা। তো খুবই সুন্দর যে আমরা এই এন্ডোমেট্রিয়ালিস ক্যান্সারের বিষয়টা শারীরিকভাবে শুনলাম, এটার লক্ষণ নিয়ে সম্পর্কে। আপা এইটা তো মেয়েদের তো নানান রকম রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ব্রেস্ট আছে, সব জায়গায় একটা ভয়ঙ্কর রোগের মানে জায়গা থেকে যায়। তো আমরা এই মাসটা ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেসের মাস। এই সম্পর্কে আপনি যদি আমাদের যারা আমাদের সাথে আছেন তাদেরকে এই সচেতনতার বিষয়টা যদি একটু বলেন, যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেই সে কি কি করলে, কিভাবে সচেতন থাকলে এই ক্যান্সারটাকে সে প্রতিরোধ করতে পারে। আচ্ছা, ক্যান্সার প্রতিরোধের জন্য আসলে মানে প্রথম কথা হলো যে মেয়েদের একটা রেগুলার একটা চেক আপ করা, এবং এটা কিন্তু নিজেই করতে পারে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ায় দুইটা ব্রেস্ট দেখে দেখা, যেমন ব্রেস্ট সাইজ দুইটা ইকুয়াল লেভেলে আছে কিনা, একটা একটু ঝুলে গেছে কিনা, একটা একটু নর্মাল আছে কিনা। যদি ঝুলে যায়, নিপল যেটা আছে সেটা যদি একটু রিট্রাক্টেড থাকে, মানে একটু মানে বাইরের দিকে বেশি থাকে, তাহলে কিন্তু এটা লক্ষণ। তারপরে হইলো যে এরকম বগলের এখানে অনেক সময় দেখা যায় যে লিম্ফ নোড হয়, এরকম মানে লিম্ফ নোড ফুলে যায়। মেয়েদের যেটা করতে হবে, ইভেন বাথরুমেও, বাথরুমের মধ্যে ইয়ের সামনে, আয়নার সামনে দাঁড়ায় এই ব্রেস্টটাকে একটু এক্সামিন করা। একটা হলো যে লেভেলটা দুটা একই আছে কিনা। হ্যালো, জি জি আপা, আপনি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। মানে একটা আজকে খুব কানেকশনের প্রবলেম জন্য, হ্যাঁ হ্যাঁ একটা হলো আপা যে ব্রেস্ট সাইজটাকে দেখা, অনেকেই। সাইজটাকে জি দেখা। জি তারপরে হলো যে নিপলটা রিট্রাক্টেড কিনা, মানে বাইরের দিকে এরকম বের হয়ে গেছে কিনা সেটা দেখা। নোটগুলি বগলের নিচে কোনো এরকম গুটলি টাইপের কিছু আছে কিনা। তারপরে ব্রেস্টটাকে এক্সামিন করে কোনো কিছু চাকার মতো মনে হয় কিনা, এই জিনিসগুলো দেখবে। যদি কোনোটাই মনে হয়, তাহলে অবশ্যই ব্রেস্টের ডাক্তার বা মানে গাইনোকোলজিস্টের কাছে অবশ্যই যাবে। আমাদের দেশে মানে অনেকেই প্রশ্ন করেন আপা, যদিও এটা আপনার মানে কাছে জানতে চাচ্ছি, সুযোগটা নিচ্ছি। ব্রেস্টের মানে সার্জারি করতে গেলে অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বতায় ভোগে। তো এই সার্জারির জন্য মানে আমাদের এখানে খুবই মানে কম খরচে ভালো সেবা পাবে, এরকম কিছু যদি জানা থাকে তাহলে জানতে চাচ্ছি। আপা মানে যেহেতু এটা ব্রেস্টের সার্জারি বা ব্রেস্ট ক্যান্সার যদি হয়, ডেফিনেটলি ক্যান্সার হসপিটাল ইজ দ্য রাইট চয়েস। ঠিক আছে, যেখানে নাকি আমাদের জি জি এন্ডোমেট্রিয়াল জি আপা। ক্যান্সার বলে যেখানে 15,000 থেকে 30,000, ব্রেস্ট ক্যান্সারও যদি হয় সেখানে যদি ট্রিটমেন্টটা করায়, তাহলে কিন্তু ওইটা ওখানেও করা যাবে। তবে প্রাইভেট সেক্টরে বেশি। আমরা, আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমরা যদি সবাই মিলে অ্যাডভোকেসি করি যে পেশেন্টের ইয়ে অনুযায়ী, ফিনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী বা ইয়ে অনুযায়ী যদি আমরা অ্যাডভোকেসি করতে পারি একদম সব স্টেক হোল্ডারদের কাছে, যে এই ক্যান্সার ট্রিটমেন্টটাকে আরো কিভাবে সহজলভ্য করা যায়, কিভাবে আরো কম খরচে চিকিৎসাটা করা যায়, সেটার জন্য আমরা উদ্যোগ নিতে পারি। আমরা সরকারি লেভেলে কথা বলতে পারি যে আমাদের এটা খুব বার্নিং ইস্যু, আমাদের এই সংখ্যক হচ্ছে, এবং এই জন্য আমাদের মায়েরা চিকিৎসা ছাড়া মারা যাচ্ছে, এবং অনেকেই দেখা যাচ্ছে যে কস্টলি ট্রিটমেন্টের জন্য ওরা যেতে পারছে না। একটা হতে পারে যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে সেটাকে আরো ইকুইপ করা,
আরো বেশি সার্জন ডেভেলপ করা, যাতে তারা ওখানে সার্ভিসটা দিল, কম পয়সা রোগীরা সার্ভিস পাইলো। এবং প্রাইভেট সেক্টরে যদি অ্যাটলিস্ট এই ব্রেস্ট ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এই চিকিৎসাগুলির জন্য যদি একটা রেট গভর্নমেন্ট থেকে ঠিক করে দেওয়া হয় যে আমরা এই রেটেই যে কোনো ধরনের ক্যান্সার ট্রিটমেন্ট এই রেটে করতে হবে, এই ধরনের অ্যাডভোকেসি আমাদের করতে হবে উইথ গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ। কারণ মিনিস্ট্রি একদম, অফ থ্যাংক হেলথ, ইউ আপা। হ্যাঁ, মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে পারবে, তাহলেই এটা সম্ভব। আদারওয়াইজ আপনার গরিবরা চিকিৎসা না করে মারা যাবে। এন্ডোমেট্রিস ক্যান্সারের এই বিষয়টা আপা, সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারের নিয়ে যতটা আমাদের প্রচারণা আছে, এটা কিন্তু নাই। কিন্তু আপনি শুরুতেই কিন্তু বলেছেন এই রেটটা যে কত হারে বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আছে? করণীয় হলো আমাদের প্রথম কথা হলো যে এটা নিয়ে আরো বেশি বলা, যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ করতেছি, তাহলে আমরা হোয়াই নট উই উইল সিলেক্ট একটা মাস যেটা নাকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। প্রত্যেক সময় আমরা এক এক সময় এক একটা অ্যাওয়ারনেস মান্থ আমরা করি। এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা কিন্তু আসলেই মায়েরা জানে না, আমরা জরায়ুর ক্যান্সারই বলি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলার দরকার নেই, জরায়ুর ক্যান্সারই বলি, বলে আমরা সেটার উপর আমরা কথা বলি। এটাতে প্রিভেনশন কি হইতে পারে, কখন তারা যাবে, কতদিন পর পর তারা ডাক্তারের কাছে পরীক্ষা করবে, কিছু পরীক্ষা আছে যেগুলো নাকি করতে হয়, কয়েকটা লেভেল আছে। তো সেগুলি করার জন্য এখন কিন্তু মারা সচেতন। মাদেরকে যদি বলা হয় যে এই পরীক্ষা না করলে আপনার এই হইতে পারে, মারা কিন্তু যায়। কাজে সেখানে সচেতনতাটা যদি আমরা বাড়াইতে পারি, ডেফিনেটলি মারা যাবে। মারা অ্যাটলিস্ট ডাক্তারের কাছে কনসাল্ট করা এবং ট্রিটমেন্টটা নেওয়া আমার মনে হয় তারা নিবে। সেই ক্ষেত্রে আমরা শুধু ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেক কথা বলি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে বা ইউটেরাইন ক্যান্সার নিয়ে কথা বলি না। লেটস স্টার্ট টকিং অ্যাবাউট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। জি আপা, থ্যাংক ইউ আপা। এটা মানে সর্বস্তরেই আসলে মানে মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি আর ব্রেস্ট বলি, সব জায়গায় যে ক্যান্সারের যে ভয়াবহতা আছে সেটাকে বাঁচানোর আসলে একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। এবং আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থাকে স্বল্প খরচে এবং সহজলভ্য করা সব জায়গাগুলোতে। সেই জায়গায় আমাদের প্রচেষ্টাটা, এই যে আপা যেটা বললেন যে অ্যাডভোকেসি করা, আমরা করছি। এবং আপা আপনাদের তরফ থেকেও থাকবে যে এই আপনাদের যে নলেজ গুলো আছে সেই অ্যাওয়ারনেসের জায়গাতে সেই মানে সবার ভিতরে এটা ছড়িয়ে দেওয়া। আজকের এই এখানে আমাকে গুরুত্বপূর্ণ মানে একটা আলোচনায় অংশগ্রহণ করেছেন আপা, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনাটা সবার অনেক কাজে লাগবে। আপা যদি কিছু বলতে চান শেষে। মানে আমি আসলে যেটা বলবো যে আমাদের বোনরা, মায়েরা যারা বিভিন্ন ক্যান্সারে ভুগছে, অ্যাটলিস্ট আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের চিকিৎসা করার চেয়ে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য মানে একদম চাইল্ডহুড, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। যেমন বাংলাদেশ সরকার এতদিন কিন্তু এইচপিভি ভ্যাকসিন, যেটা নাকি আপনার সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করে, সেটাকে নিয়ে কিন্তু এতদিন কাজ হয় নাই। এখন কিন্তু বাংলাদেশ সরকার প্রথমে ঢাকা ডিভিশনে শুরু করেছিল, গত 24শে অক্টোবর থেকে কিন্তু বাকি 7টা ডিভিশনও স্কুলের বাচ্চারা যারা নাকি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যে মেয়েরা, তাদের জন্য সেই এইচপিভি ভ্যাকসিন সারা বাংলাদেশে দিচ্ছে। যে মেয়েরা স্কুলে যাচ্ছে না, তাদের 10 থেকে 15 বছর এই বয়সের মেয়েদের ওই টিকাটা দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের একটা লেভেল কিন্তু অলরেডি প্রিভেনশনের দিকে চলে যাচ্ছে। কাজে এইভাবে আমাদের এগুলো করতে হবে। এবং গভর্নমেন্ট এটাতে ইনিশিয়েটিভ নিয়েছে, এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং 24শে অক্টোবর থেকে কিন্তু 7টা ডিভিশনে নতুন করে শুরু হয়েছে, ঢাকা ডিভিশন আগেই হয়ে গেছে। এবং এটা কিন্তু হচ্ছে স্কুলে যারা পড়ে ক্লাস 5 থেকে 9, যারা স্কুলে পড়ে না, আউট অফ স্কুল চিলড্রেন, তাদের 10 থেকে 15 এই বয়সটাকে ধরে ধরে সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যাতে ওরা কোনোভাবেই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত না হয়। আমরা আশাবাদী যে এই কারণে আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্সটা কমবে। কারণ সার্ভাইকাল ক্যান্সার যদি আপনি আর্লি প্রিভেনশন না করেন, তাহলে ওই যে আমাদের দেশে আর্লি ম্যারেজ বেশি, আর্লি ম্যারেজের জন্য এই সার্ভাইকাল ক্যান্সার গুলো হয়। মনে করেন একটা মেয়ের যদি 15 বছরে বিয়ে হয়, তার জরায়ুর ক্যান্সারের সার্ভাইকাল ক্যান্সারটা কিন্তু আবার স্লোলি গ্রোয়িং, যে কারণে এটা 15 বছরে যদি মেয়েটার বিয়ে হয়, তার
সিমটমটা দেখা দেবে 30 বছরে গিয়ে। এটা খুব স্লো গ্রোয়িং। এটা ব্রেস্ট ক্যান্সারের মতো না, এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মতো না। কাজে আমরা যদি এই ভ্যাকসিনটা দিতে পারি, ডেফিনেটলি সার্ভাইকাল ক্যান্সার উইল বি প্রিভেন্টেড। এই আর কি। জি আপা, অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আপা। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।